প্রফেসর আসিফ নজরুল কি যা খুশি তাই বলেন না, মানে তিনি কোনো কিছু যেটা তিনি মনে করেন শেখ হাসিনার জন্মদিনের দিন, স্যার এটা স্যার আমি অন্তত 50টা ডিফারেন্ট পলিটিক্যাল রিপোর্ট ছিল, যে 50টা ডিফারেন্ট স্ট্যান্ডার্ড, পলিটিক্যাল রিপোর্ট স্যার 50টা ডিফারেন্ট স্ট্যান্ডার্ড আমি দেখাতে পারি স্যার। যে সমস্ত টক শো গুলা হয়, এক্স আর্মি অফিসাররা যে সমস্ত কথাবার্তা বলেন, তো আমাকে তো প্রথমে বলতে হবে আর্মি অফিসার বলেছে গভর্নমেন্টের এই লোকটা এই করেছে, আমি এটার প্রতিবাদ জানাই। এই করেছে এটা বললেই তো বলবে ও আচ্ছা সে আসলে প্রকারান্তরটা প্রচার করতে গেল। আমি সত্যি চিন্তা করেছি যে এই সমস্ত কয়েকটা জিনিসের বলার স্কোপ আছে নাকি, কোনো স্কোপ নাই। সেকেন্ড কথা, আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, বিরোধীরা যখন অপপ্রচার করে আর সরকার যখন অপপ্রচার করে, দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কতটুকু মুক্ত মানুষের তো আমি জানি। আমি একটা এক্সাম্পল সবসময় দিই, আমি খালেদকে সবসময় বলি জিনিসটা, যে আমি সুষ্ঠু নির্বাচন প্রশ্নে নিরপেক্ষ। এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকুক, বিএনপি গভর্নমেন্ট থাকুক, তাকে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। আপনি 2006-07 সালে যখন বিএনপি আপনার ইলেকশনে কারচুপি করার চেষ্টা করেছে, তখন আমার লেখাগুলো পড়ে দেখেন। এই প্রশ্নে আমি নিরপেক্ষ। আমি বাংলাদেশে দুই দলের মধ্যে ভালো সম্পর্ক থাকুক, সহনশীল সম্পর্ক থাকুক, এই প্রশ্নে আমি নিরপেক্ষ। এখন আপনি বলতে পারেন আমি জিয়াউর রহমানকে ভালোবাসি, শ্রদ্ধা করি, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, ভালোবাসি। অবশ্যই বঙ্গবন্ধু সবচেয়ে বড় নেতা। এগুলি কি আপনার নিরপেক্ষতার পরিচায়ক নাকি নিরপেক্ষতার পরিচায়ক না? এখন আপনি যদি মনে করেন যে না আপনারা শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে আর কাউকে আপনি ভালোবাসতে পারবেন না, তাহলে আমি নিরপেক্ষ না। আবার আপনি যদি বলেন, আপনি যদি ইলেকশন হয়, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি যদি ইলেকশন হয় কাকে ভোট দিবেন, এখন ধরেন আমি ব্যক্তিগতভাবে কাকে ভোট দিচ্ছি, দ্যাট ইজ ডিফারেন্ট। একটা জিনিস আপনি আপনাকে বলেই দেই, আমাদের এখানে সবচেয়ে বেশি রেগুলার আমি ভোট দিয়ে হচ্ছে শিক্ষক সমিতি নির্বাচনে। আমাদের এখানে কোনোদিন আমি সাদা আর ব্লু দল আওয়ামী লীগ বিএনপি একচেটিয়া ভোট দেই নাই। আমি দুই দল মিলিয়ে ভোট দিয়েছি, এবং এমন ইলেকশনও আছে যেখানে আমি নীল দলের প্যানেলদেরকে বেশি ভোট দিয়েছি। বিকজ সেখানে আজকে যে আপনার আরিফিন সিদ্দিকী স্যার আছেন, আখতারুজ্জামান স্যার আছেন, মাকসুদ সারা জীবন আমার ভোট পেয়েছেন। আমার ল ডিপার্টমেন্টের যে ডিন আছেন রহমত, যিনি ব্লু দলের শিক্ষক সমিতির সভাপতি, সারা জীবন আমার ভোট পেয়েছেন। অবশ্যই আমি নিরপেক্ষ, আমি এই ব্যাপারে নিরপেক্ষ। এখন আপনি যদি বলেন যে আপনি খালেদা জিয়ার প্রতি রেসপেক্ট থাকলে আপনি নিরপেক্ষ না, তাহলে আমি নিরপেক্ষ না। অবশ্যই ওনাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, আমি রাজপথের আন্দোলনে বিজয়ী হতে দেখেছি। এটা একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন, বিএনপি ক্ষমতায় আসলে আপনাকে কি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করার বা কোনো হলের প্রভোস্ট করার বা এরকম কোনো আপনার আকাঙ্ক্ষা রয়েছে যে আপনি এটি হতে চান বা এটি হবেন বা এটি এত ছোট আমার আকাঙ্ক্ষা, এত ছোট হবে আমার আকাঙ্ক্ষা? ভাইস চ্যান্সেলর তো ছোট না, ভাইস চ্যান্সেলর তো ছোট না স্যার আমার জন্য। আমি বলি খালেদ, বাংলাদেশে যারা এক্স ভাইস চ্যান্সেলর আছে তাদের সবার চেয়ে আমি অনেক মর্যাদাপূর্ণ জীবনযাপন করি। কাজে আপনি যদি প্রশ্ন করতেন, আপনার যদি পররাষ্ট্রমন্ত্রী বানায় বা তাও আমি প্রশ্ন একটু উত্তর দিতাম। তাহলে আপনাকে বলে প্রশ্ন করলাম দুইবার তো বিএনপি ক্ষমতা এসেছিল, আপনিও তখন দেশে ছিলেন। জীবনে কোনোদিন আমাকে কখনো সচিবালয়ে বা কোনো মন্ত্রী ওখানে যেতে দেখেছেন? কোনো ছবি দেখেছেন? দেখেন নাই। কোনো বড় পদ পেতে দেখেছেন? দেখেন নাই। আমার যে যোগ্যতা, যদি আমি চাইতাম আমি তো তখনই অনেক বড় পোস্টে যেতে পারতাম। আপনি জানেন আমার যোগ্যতা কি, আপনাকে আমার সম্পর্কে আপনাকে বলা দরকার। বাংলাদেশে কন্টেক্সট আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি যে হয় না, আপনি তো নিজেই বললেন যে আমেরিকায় 2 টার্মের পর চলে যায়, তো বাংলাদেশে তো 3 টার্ম হয়ে যাচ্ছে। আমেরিকা তো 2 টার্মের পর আপনি দেখবেন রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি 2 টার্মের বেশি থাকা ভেরি টাফ, ভেরি রেয়ার। সারা পৃথিবীতে 2 টার্ম হয়তো, আপনি মার্কেলেরটা তো এক্সেপশনাল ঘটনা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি কি লাস্ট নির্বাচনে ইলেক্টেড হয়ে আসছেন? এখন আপনি যদি বলেন যে আমার ভিতর কেন ক্ষোভ বা অসন্তুষ্টি, আমি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য 2টা ইলেকশন দেখেছি। 2014 সালে, 18 সালের নির্বাচনে কি হয়েছে আপনি বোধহয় দেশে ছিলেন। আপনি দেখেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যখন বলেন যে আর রাতের নির্বাচন করা হবে না বা রাতের নির্বাচন আমরা করতে দিব না, তারাও স্বীকার করে দেন রাতের নির্বাচন হয়েছে। ফলে এত ক্ষোভ মানুষের, এটার সাথে আপনি কি ভারতে কি 2018 সালের নির্বাচন হয়েছে, ভারতে কি 2014 সালের নির্বাচন হয়েছে? ওইভাবে যদি মোদি থাকতো তো ওইখানেও অ্যান্টি ইনকামবেন্সি অনেক বেশি হয়ে যেত। এবং আপনি এখন দেখেন ভারতে তো মোটামুটি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়, আপনি কি অ্যান্টি ইনকামবেন্সি ভারতে দেখতে পাচ্ছেন না? শুধু কি আমরা সেন্ট্রাল ইলেকশন দেখবো, আপনি রাজ্য সরকারগুলোর ইলেকশনে দেখতে পাচ্ছেন না? অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এর প্রকাশ। আরেকটা কথা হচ্ছে কি, আমি কি চাই, আমি আপনাকে অত্যন্ত ফ্র্যাঙ্ক, 2018 সনে 3য় মাত্রাতে নির্বাচনে 2 সপ্তাহ আগে আমি টকশো করেছিলাম, রেকর্ড আছে, আমি চ্যালেঞ্জ করছি। সেখানে আমি বলেছিলাম যে আমি চাই, আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা 2018 সনে যেন সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ জিতে আসে। কারণ আমি চেয়েছিলাম উন্নয়নের ধারাবাহিকতা থাকুক জনগণের ম্যান্ডেট নিয়ে। আমি বলেছিলাম আমার সেকেন্ড চয়েস হচ্ছে জনগণের ভোট নিয়ে যেন বিএনপি জিতে আসে। আমি বলেছিলাম আমার ওয়ার্স্ট চয়েস, যেটা আমি কোনোভাবেই চাই না, সেটা হচ্ছে
কারচুপি করে আওয়ামী লীগ বা বিএনপি জিতে আসুক, এটা হচ্ছে আমি কোনোভাবেই চাই না। যেহেতু আমার ওয়ার্ডস চয়েস, যেটা আমি কোনোভাবেই চাই না, হয়েছে, সভাপতি আমি প্রচন্ড ভাবে চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। আমি আবার আপনাকে বলি, ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়ে যদি আওয়ামী লীগ ইলেক্টেড হয়ে আসে সামনের ইলেকশনে, অবশ্যই বাংলাদেশের জন্য সেটা ভালো প্রফেসর হবে। আসিফ নজরুল, এটি আপনি আসলে যদি তারা আবারও প্রফেসর আসিফ কারচুপি নজরুল, করে। এটি আসলে আপনি অনেকবার বলেছেন, আপনি তৃতীয় মাত্রায় বলেছেন, আমার মনে আছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আজকের বাংলাদেশে আপনি কাছাকাছি কথা বলেছেন, আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতাও আপনি এই কথা বলেছেন, কিন্তু সেইটি অনেকটা সমান্তরাল রেখা অসীম বিন্দুতে গিয়ে মিলিত হওয়ার মতো কিনা, যে কারণ আপনি জানেন যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ নির্বাচন আসবে না, সুতরাং আপনার চাওয়াটা হচ্ছে সুষ্ঠু আপনি নির্বাচন। কিভাবে জানেন? তাহলে আপনি কিভাবে জানেন? না, আচ্ছা, আমি আপনাকে বলি, জি, আচ্ছা, লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি Right. বিশ্বাস করি ধমকি এগুলির উপর নির্ভর করে না। প্রথম আলো সহ অন্যান্য, স্যার এখন একটা পত্রিকা চালান, তারা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এবং সেই ব্যবসা প্রতিষ্ঠান বলে মলাট না, খুললে না, মূল না, পত্রিকা পাওয়া যায়। আর 24 ঘন্টা পার হওয়ার আগেই এমন অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তগুলি আসলে সরাসরি আগের সরকারের বিপক্ষে যায়। আমি আসলে পুরো ব্যাখ্যা করতে চাই না। তো এছাড়াও বর্তমানে যে বিভাজিত বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা একটা নিরপেক্ষ সরকার কোথায় পাবো? কিভাবে এই সুষ্ঠুভাবে এই নির্বাচনের কথা মানে আমরা আসলে এটি বলছি, এটি একটি সোনার পাথর বাটি কিনা, প্রফেসর আসিফ নজরুল? আচ্ছা, আচ্ছা, আপনার অনেক প্রশ্ন আসলে অনেকগুলা। আমরা যদি বলি সুষ্ঠু নির্বাচন কোনটা, তাহলে হচ্ছে সুষ্ঠু নির্বাচনে যেখানে অধিকাংশ জনগণ অংশগ্রহণ করতে পারে, সবাই লেভেল প্লেইং একটা ফিল্ড থাকে। আমরা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের আমলগুলোর যে ইলেকশন গুলো আছে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া যে ইলেকশন গুলো আছে বাংলাদেশে 50 বছরের ইতিহাসে 1973 সন থেকে কম্পেয়ার করি, তাহলে আমরা বলবো যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে লেভেল প্লেইং ফিল্ড, জনগণের অংশগ্রহণ, ভোটারদের স্বতঃস্ফূর্তি ভাব এবং দেশি বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি, সবকিছু মিলে অবশ্যই বেটার ইলেকশন ছিল। আর আমি যেটা বলছি, তত্ত্বাবধায়ক সরকার আদলে নির্বাচন হলে ইনকামবেন্টরা পরাজিত হয়, এটা হচ্ছে একটা ইন্ডিকেশন, সিমটম। বিকজ এই সিমটমটাই সবচেয়ে বেশি লজিক্যাল বাংলাদেশের মতো ক্ষেত্রে, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা সরকারি ক্ষমতায় এসে অনেক খারাপ কাজ করে, কুশাসন দেয়, ফলে তাদের সবচেয়ে বেশি স্বাভাবিক বলে মনে হয়। আরিফ হোসেন উনি বলছেন, খালেদ মহিউদ্দিন যে সরকারের এজেন্ট তা বারবার টকশোতে প্রমাণ করে, আমরা শুধু বুঝি না কারণ আমরা বেকুবের দুনিয়াতে বাস করি। উনি আমাদের একজন দর্শক বলেছেন যে আমি সরকারের এজেন্ট, সেটি মানে বোঝা যাচ্ছে। ইন্টারেস্টিং। প্রফেসর আসিফ নজরুল, আপনি বলছিলেন, এখন কি শোনা যাচ্ছে প্রফেসর আসিফ নজরুলকে? জি 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 শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। আমি আপনাকে বললাম কি যে আমাদের এখানে নিরপেক্ষ লোক পাবো কিনা, এই ডিবেটটা তো অনেক আগেও ছিল, কিন্তু আমরা সকল নিরপেক্ষ হিসাবে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সামনের নির্বাচনে পরাজিত হবে। আমার বিশ্বাসটা ভুল হইতে পারে। এখন আমার বিশ্বাস কারেক্ট কি ইনকারেক্ট এটা ম্যাটার করে না, সবচেয়ে বেশি ম্যাটার করে আমাদের সংবিধান, আমাদের দেশের আইন, আমাদের দেশের গণতন্ত্রের আকাঙ্ক্ষা, আমাদের স্বাধীনতার চেতনা। সেখানে বলা হয়েছে জনগণের ভোটাধিকার সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি আর্টিকেল 7 দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধুর আপনি দেখেন, আমার আর্টিকেলে আমি লিখেছি, বঙ্গবন্ধু আপনার 73 সনে বলছেন যে জিতে আসবে সে ক্ষমতায় থাকবে। আপনি দেশের সংবিধানকে লঙ্ঘন করতে পারবেন না, সেটা হচ্ছে আমার মূল কথা। আর একটা কথা কি জানেন, আমি আজকে আপনাকে বলে দিই, 2018 সনে যদি সুষ্ঠু নির্বাচন হতো, আমি মনে করি বিএনপি জিততো। 2014 সনে জিতে তো আওয়ামী লীগ তো চিরতরে ক্ষমতাহীন থাকতো না। 2014 সনে বিএনপি আসলে 2018 আবার আওয়ামী লীগ আসতো, একবার বারবার চেঞ্জ হতো। আমি এই তত্ত্বাবধায়ক সরকার ধারাবাহিকতা এটাই দেখেছি। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, খালেদ আমি একটু প্লিজ বলি ভাই, আমি কেন এটা চাই? আমি কেন চাই? কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই হচ্ছে অত্যাচারী, এবং দুই দলই আপনার দলীয়করণ করে, দুর্নীতি করে। যখন 5 বছর ক্ষমতা চেঞ্জ হয়, তখন তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে, ওরে বাবারে 5 বছর পর অন্য দল ক্ষমতা আসবে, আমার বিচার হতে পারে। এই জন্য একটা ভয় থাকে, দেখি তো ভয় থাকে যেহেতু, তাই জন্য তারা সীমিত শাসন করে, একটু রেখে রেখে করে। শুধুমাত্র এই কারণে আমি এটা চাই, না হলে তারা অসীম একটা নৈরাজ্যবাদী এবং অসীম কর্তৃত্ব দেখা, অসীম অন্যায় করে। আজকে যদি বিএনপি এইভাবে ক্ষমতা থাকতো, অবশ্যই বিএনপি অসীম অন্যায় করতো। এই জন্য আমি চাই 5 বছর পর ক্ষমতা চেঞ্জ হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। যে তার নামে একটা ফেক আইডি করে অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর নিউজ দেওয়া হচ্ছে, এই জিডি তো প্রমাণ যে সে এটা তার ইয়ে না। যদি তার নিজের আইডি হয়, কনক সরাইয়ের বোনের পক্ষে এটা সাহস করে করা সম্ভব যে একটা জিডি করে আসবে পুলিশের কাছে? সম্ভব। এই স্কেলে হয়রানি, মামলা, হামলা এগুলি তো সরকার করতে পারে, এটা তো অন্য দল করতে পারে না। তো সরকারের পক্ষে 100টা অন্যায় করা সম্ভব, বিরোধী পক্ষের পক্ষে একটাই অন্যায় করা সম্ভব, অপপ্রচার। দুইটা তো অবশ্যই ডিফারেন্ট। জোটের যারা শরিক ছিল, আওয়ামী লীগের যারা শরিক ছিল, জাতীয় পার্টি, শেখ শহীদুল ইসলামের জাতীয় পার্টি, তারপরে হচ্ছে গোলাম কাদেরের জাতীয় পার্টি, তারপর হচ্ছে রাশেদ খান মেননের দল, ইনুর দল, তাদের প্রত্যেকের পক্ষ থেকে কথা বলি স্যার,
আমি অত্যন্ত সাবধান থাকি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার পরিবার সম্পর্কে কিছু বলা যাবে না। এখন ধরেন আমার লজিক্যালি কিছু জিনিস জানার ইচ্ছা হলেও আমি করি না, এরকম আরো বহু বিষয় আছে স্যার। এবং আমরা যেটুকু আপনার প্রতিবাদের স্পেস পাই সেটা প্রয়োগ করতে গিয়ে আমি স্যারকে একটু বিনয়ের সাথে বলি, স্যার আমি এই গভর্নমেন্টের আমলে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একবার মামলা খেয়েছি, একবার জিডি খেয়েছি। আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, আমার রুমের মধ্যে তালা দেওয়া হয়েছে, আমার রুমের মধ্যে আগুন দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে আমার মানহানি মামলা করা হয়েছে, আমার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করা হয়েছে। স্যার আপনারা তো এগুলি, আমি তো সার্ফারার, আমি তো জানি। এবং এই সমস্ত কিছু মিলে আমি যখন 2001 সন থেকে প্রথম আলোতে লেখা শুরু করেছি, 2013 সন পর্যন্ত আমি বারবার এই কথাটা বলি, আমার একটা লেখাও প্রথম আলো ছাপাতে অসমর্থ জানাই নাই। 2014 সনের পর থেকে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত 6টা লেখা প্রথম আলো ছাপাতে অস্বীকৃতি জানিয়েছে। তা আমার জীবনে কি ঘটছে আমি কি বলতে পারছি আমি জানি না। না আসিফ ভাই, প্রথম আলোর সব কোন লেখা ছাপানো না ছাপানো কিন্তু এটা আসলে সবসময় সরকারের হুমকি